2019 থেকে দেখছি আমি। হ্যাঁ, এখনও সে স্যারই বলে এবং অতখানি রেসপেক্ট করে। তা যখন ক্যাপ্টেন ছিল তখন উইকেটে এসে শুয়ে পড়ে দেখছে না বলে, না তুই তুমি কে কাটা এসব অ্যালাউড নেই। তো স্যার 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 আমি আসার পর থেকে ওইটা অফ হয়ে গেছে। এখন ওই স্পিন আমার উইকেট যেন হবে, তুমি সেরকমভাবে টিম করো, সেরকমভাবে খেলো। তুমি আমার কাছ থেকে উইকেট নিয়ে কোনো হেল্প পাবে না। সেখানে কি ধরে নেওয়া যায় প্রত্যেক ম্যাচে প্রায় 200 রান করে উঠতে পারে? এখানে তো অ্যাভারেজ 215 অ্যাভারেজ রান এবং হয়ে আসছে আজ 3-4 বছর ধরে, 3-4 বছর আরো বেশি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। একটা মানুষ কত বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারেন? গ্র্যাজুয়েশন কিংবা তারপরের পর্যায়ে, এবং তারপর তো তাকে পেশায় ঢুকতে হবে সংসার চালানোর তাগিদে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা বয়সের ধার ধারেন না, চাকরি করতেন, পাশাপাশি ক্রিকেটের প্রতি ভালোবাসা, এবং সেই ভালোবাসার টানেই 69 বছর বয়সেও প্রত্যেক মাসে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন। ফরম্যাট বদলে যায়, কখনো সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, কখনো T20, ওয়ানডে, টেস্ট, IPL, আবার কখনো ডোমেস্টিক টুর্নামেন্ট। কিন্তু সুজন মুখার্জি এবং তার যে টিম, অর্থাৎ তার টিম বলতে তার যে গ্রাউন্ডসম্যানরা, তারা কিন্তু একই রকমভাবে নিরলস পরিশ্রম করে চলেছেন এবং ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞের ঢাকে কাঠি পড়ে গিয়েছে শুধুমাত্র প্রথম বলটা খেলার অপেক্ষায়। এবং তার আগে সুজন মুখোপাধ্যায় আরেকটা চ্যালেঞ্জের সামনে। সুজনদা, নতুন চ্যালেঞ্জটা কীভাবে অ্যাকসেপ্ট করছো বা কতটা উপভোগ করছো? একটা কি জানো তো, এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ না, প্রথম কথা। কারণ কি আমি বহুদিন ধরে তোমার তো মাঠ করছি, খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম, আমি বিভিন্ন সাংগঠনিক পদেও ছিলাম। আর মাঠ করতে আসার পর একটা যেটা তুমি বলতে পারো চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে এই অধ্যায়টা ছিল না যে বৃষ্টি পড়লে কী হবে না হবে। সেটা আমি প্রথম যাই ডালিমা সাহেব আমাকে পাঠায় কল্যাণীতে 2001-এ। তখন কল্যাণী স্টেডিয়াম, একটা আমি আর প্রবীর লাহা বলে একজন ছিল, দুজনে মিলে আমরা স্টেডিয়ামে মাঠ তৈরি করেছিলাম। বেশ কিছু বোর্ডের ম্যাচও ওখানে হয়েছিল, খুব প্রশংসা পেয়েছিল। তারপর থেকে তো কল্যাণীর আমরা ইউনিভার্সিটি থেকে জমি পেলাম, সেখানে পুরো মাঠটাই আমি একা করেছিলাম। তখন দেখেছিলাম যে বৃষ্টি হলে পিচ পেয়ে যাচ্ছে, যে তখন উপায় কী হবে কী উপায় এসব করতে করতে যখন আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলাম, তখন আমাকে ডালিমা সাহেব বললো যে ওই ভেঙ্কট সুন্দরমের সঙ্গে তুমি দিল্লি গিয়ে দেখা করো, ও একটা কী পিচ কভার এসে দেখো, তোমাদের বৃষ্টি নিয়ে খুব তো আমি গেলাম। তখন দেখলাম এই সামনে পড়ে আছে আমাদের সাদা পিচ কভার, এটা একটা দিল্লির মাঠে এনেছিলো ফেরস্তা করলে, দিয়ে খুব ভালো লাগলো, খুব হালকা। তাই আমি বললাম স্যার এটা খুব ভালো, এটা নিলে মনে হয় ভালো হবে। তখন সেটার দাম ছিল 33 লাখ টাকা। কী হলো তারপরে জানি না, তারপর তো ওটা নেওয়া হয়নি। এরপর আমার সেক্রেটারিশিপ কমপ্লিট হয়ে গেল, আমি এই কল্যাণীর দায়িত্ব দিয়ে পুরো ওখানে পাঠিয়ে দিল। এই সময় একটা ম্যাচ 2014 না 15 সালের সাউথ আফ্রিকা ম্যাচ, ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে, যেটা 1 ঘন্টার বৃষ্টির কারণে ধুয়ে যায়। 1 ঘন্টাও না, সেটা তো অন্য একটা গল্প। সেটার পেছনে তো একটা সাবোটার ছিল, প্রবীণ মুখার্জির শেষ ম্যাচ, সবটাই আমরা জানি। না সাবোটার ছিল কিনা আমি সেটা তো জানি না, কিন্তু না আমরা জানি। কিন্তু তখন মনে হয়েছিল যে এই 5টা ম্যাচে যে কেন কাভারটা করলো না, এবং কাভারটা করলো না। পরে কবিতা আমার বাবার বন্ধু ছিলেন খুব, আমি যথেষ্ট ভক্তি করতাম, মানে শ্রদ্ধা ভক্তি নয় করতাম। তা আমার খুব কষ্ট হয়েছিল, এই কবিতা যেমন হলো, কবিতা কি নিজের গোয়ার টিমে করে করলো না। পরে যখন আমি ইডেন গার্ডেনে ঢোকার আগে ওনার কাছে গেলাম প্রণাম করতে, আশীর্বাদ নিতে, যে তোমার জায়গায় আমাকে বলছে আমি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করে যেন ভালো করি। তখন আমাকে যেসব গল্প শুনলাম, পরে আমি মাঠে এসে আমার বিভিন্ন গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলে বা জেনে বুঝলাম যে না, ওনাকে এটা হ্যারাস করার জন্যই করা হয়। ডেফিনেটলি। তো ওটা আমার খারাপ লেগেছিল। তারপরে তো সৌরভ আসলো,
এবং আমি এখান থেকে শুরু করছি নেক্সট প্রশ্নটা, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ম্যাচটা মাত্র 20-25 মিনিটের বৃষ্টিতে বাতিল হয়ে যায়, কিন্তু তার কয়েক মাস পরে 2016 সালের T20 বিশ্বকাপ ভারত পাকিস্তান ম্যাচ, যেটা অবশ্য ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল না, কিন্তু বিভিন্ন কারণে ইডেনে চলে আসে। এবং সেদিন বিকেলবেলা 4:15 থেকে বিকেল 5:30 পর্যন্ত একটা ঝোড়ো বৃষ্টি, তবুও কিন্তু 18 ওভারের ম্যাচ হয়েছিল। 3 ঘন্টার বেশি না, ওটা ছিল 3.5 দিন না 4 দিন কন্টিনিউয়াস। এবং তারপর ম্যাচের দিন বিকেলবেলা টানা বৃষ্টি হয়েছিল, 7 দিন বৃষ্টি, এবং তারপরেও কিন্তু 18 ওভারের ম্যাচ হয়েছিল। বিরাট কোহলির সেই ঐতিহাসিক ইনিংস, ইমরান খান, ওয়াসিম আকরাম থেকে শুরু করে কে উপস্থিত ছিলেন না মাঠে। এই যে একটা পর্ব সেই 2016 সাল থেকে শুরু হওয়া এখনো পর্যন্ত চলছে, কতটা এনজয় করছো? কারণ প্রত্যেক মুহূর্তে কাটার মুকুট করতে হয়। খুব ভালো লাগে, ভালো লাগে। আমার প্লেয়ার ক্রিকেটের সঙ্গে সারা জীবন যুক্ত ছিলাম। আমার ক্রিকেটিং ক্যারিয়ার থেকে আরম্ভ করে যদি বলো তুমি খেলাধুলো, অ্যাডমিনিস্ট্রেশন, লিডারশিপ মিলিয়ে এটা আমার 52 ইয়ার্স। তো আমার ক্রিকেটে ভালো লাগে, মাঠে থাকতে ভালো লাগে, সবুজ ভালো লাগে। এটাকে আসলে আমার অনেক বয়স, মানে আমার অনেক কমে গেছে বয়স, তো সেখান দিয়ে দেখতে গেলে আমার খারাপ লাগে না, ভালোই লাগে জিনিসটা। আর একটা জিনিস হচ্ছে, তোমার বিরুদ্ধে কিন্তু একটা মারাত্মক অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে যারা অন্য রাজ্য থেকে যেসব সাংবাদিকরা ইডেন গার্ডেন্সে কভার করতে আসেন বা ফটোগ্রাফাররা, তারা নিজে বলছে সুজনদা বড্ড বকাবকি করেন, একটু মাঠে পা দিলে কিংবা পিচের সামনে গেলে, অন্য ভেন্যুতে তো গেলে পরে অতটা বকাবকি করে না। এটা কেন? মানে আমি একটা মজার ছলে জিজ্ঞেস করছি, বাট এটা কিন্তু অভিযোগ রয়েছে। শুধু সাংবাদিক কেন, তোমার এইগুলো যারা ব্রডকাস্টার আছে বা তোমার এবং প্লেয়াররা, আমি তোমাকে এত বড় কথা বলছি, এবং প্লেয়াররা বড় বড় স্পাইস করে আছে, ওরা যে উইকেটের উপর গেলে স্যার জায়গা জিজ্ঞেস করে, একটা তো কারণ নিশ্চয়ই আছে। আজকে এই প্লেয়ার বলো, আম্পায়ার বলো, ম্যাচের বলো, রেসপেক্টটা করে কী জন্য? এই যে ব্রডকাস্টে তুমি, আমি ভারতবর্ষে কোনো মাঠে দেখবেন না ব্রডকাস্ট এখনও বলতে হয় না। ব্রডকাস্ট বা যারা এলইডি লাগায়, যারা বিভিন্ন সংস্থা, অন্য অন্য মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, হয়তো এখানে দেখবে সে ফরেনার বলো আর যেই বলো, তারা জানে ইন্ডিয়ান এসে সাইড দিয়ে যেতে হবে, মাঝখান দিয়ে যাচ্ছে। এটা কারণটা কি? মানে নিশ্চয়ই তার কোনো কারণ থাকবে। কারণটা তুমি এটা তো তোমার একটা মন্দিরের মাথায় উঠে তুমি সারাক্ষণ হেঁটে যাবে নাকি? আমার কাছে তাই মনে হয়। দেখুন, অনেকের কাছে এটা অনেক রকমভাবে মনে হতে পারে। সুজন মুখার্জির বক্তব্য হচ্ছে পিচ তার কাছে মন্দির, যখন খেলা হচ্ছে তখন অবশ্যই সেটাকে ইউজ করা উচিত, কিন্তু অন্য সময়ে সেখানে পা রাখা যাবে না। এইবারের আইপিএলে আসছে, আইপিএলের সংজ্ঞা তো বদলে গেছে, গতবার থেকে আরও বেশি করে রান উঠছে। মানে কি মনে হচ্ছে উইকেট দেখে কীরকম রান উঠতে পারে? উইকেট থেকে আমি আসার পর থেকে যাই না এটা আমার লাভ নাকি, এবং বলতে পারো প্রচুর হেল্প আমার সিবি অফিসারদের পেয়েছি পরপর, সৌরভ, অভিষেক, স্নেহাশিস, নরেশ, হ্যাঁ, যে আমার কাজে কেউ হস্তক্ষেপ করেনি, যা যখন চেয়েছি পেয়ে গেছি। এবং তুমি দেখে থাকতে 2015 সাল থেকে যখন থেকে মাঠটা করছে আজ পর্যন্ত এইখানে কেউ এখনও পর্যন্ত কেউ উইকেটটা খারাপ বলেনি। এখনও এখানে খেলা আরম্ভ হয়নি, আমি জানি না কী হবে, আশা করছি ভালো হবে। 2টো ম্যাচ কেকেআর খেললো, ভালোই উইকেট ছিল, সেখানে আশা করছি ভালো হবে। কিন্তু এখন দেখো সব কিছুতে হঠাৎ ফট করে এমন একটা বৃষ্টি। তাও একটা যদি বলা যায় না, আইপিএলে সবাই মার্কাটারি ব্যাটিং দেখতে আসে, সেখানে কি ধরে নেওয়া যায় প্রত্যেক ম্যাচে প্রায় 200 রান করে উঠতে পারে? এখানে তো অ্যাভারেজ 215 কোটি অ্যাভারেজ রান এবং হয়ে আসছে আজ 3-4 বছর ধরে, 3-4 বছর আরও বেশি। এবং কেকেআরের যে বোলিং কম্বিনেশন, সেটাকে যদি দেখা যায়, একদিকে যেমন হর্ষিত রানা, আন্দ্রিক নোকিয়াও রয়েছেন, সেদিকে আবার স্পিন ডিপার্টমেন্টে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, অর্থাৎ যেমন পেস বোলিং তেমন স্পিন, দু দলের স্পিনাররা দুরকম বোলাররাই কি সাহায্য পাবে বলে মনে হচ্ছে? কেকেআর প্রথম থেকে ওরা খেলে যখন আমি যখন আসিনি, স্পিড পেতো, খেলতে হতো, স্পিন হতো। আমি আসার পর থেকে ওইটা অফ হয়ে গেছে। এখন ওই স্পিন আমার উইকেট যেন হবে, তুমি সেরকমভাবে টিম করো, সেরকমভাবে খেলো, তুমি আমার কাছ থেকে উইকেট নিয়ে কোনো হেল্প পাবে না। বলতে আসে উইকেট নিয়ে যে এরকম উইকেট দরকার, এই ম্যাচের জন্য পার্টিকুলারলি এইরকম উইকেট দরকার। প্রথম ছিলাম তখন হয়তো দেখবার বলেছে, একে তো বলে লাভ হচ্ছে না, তো তখন গুড রিলেশন হয়ে গেল। মানে বলেছে, এর আগে এসছে তোমার কাছে বলতো, প্রস্তাব না, মানে যে এই উইকেটটা এরকম করে দাও, তাহলে আমাদের স্পিনাররা একটা হেল্প পাবে, এরকম টাইপের প্রস্তাব। আগে এবার তারপর থেকে ধরো লাস্ট 5-6 বছর ধরে
ওরা নিজেরাই বলছে যে দাদা এই উইকেট हमको चाहिए স্পোর্টিং উইকেট, যেখানে প্রেসারটা বল যাবে, স্পিনারও একটু স্পিন করবে, আর ব্যাটিংও ভালো হবে, মানে পিচে বাউন্সটা থাকবে, হ্যাঁ টার্ন কম থাকবে এবং টার্ন থাকবে। আমি যেটা চাই, মানে তাতে কী হবে, তুমি যে বোলাররা বল করে আনন্দ পাবে, উইকেট যদি নাও পায়, রানও বেশি দিয়েও দেয়, বল করে আনন্দ পাবে, পেস বোলার আনন্দ পাবে, ব্যাটসম্যানরা দেখবে বলটা হাইটে আসছে, ঠিক মতো শট খেলতে পারবে। অ্যাট দ্য সেম টাইম পুরো পাবলিক খেলাটাকে এনজয় করবে। পাবলিক খেলে তুমি ভেবো না যে পাবলিক খালি 4 আর 6 দেখলে খুব খুশি হয়ে যায়, পাবলিক কিন্তু একটা উইকেট পেলো ও করে ওঠে। তো আমি মনে হয় আমি সেমি উইকেটই আমি চাই দিতে, চাই এখনও পর্যন্ত দিয়েছি, এবার যাই না, এবারও সেরকমই চেষ্টা করছি, দেখা যাক। আচ্ছা, অ্যাজ এ কিউরেটার হিসাবে তুমি অনেক ক্রিকেটারদের সাক্ষাৎ পেয়েছো, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, উইকেট বিষয়ে হোক বা অন্যান্য কোনো বিষয়ে হোক, সেটা সচিন তেন্ডুলকর থেকে MS ধোনি কিংবা বিরাট কোহলি থেকে রোহিত শর্মা সবাই। তোমার কাছে এমন কোনো ক্রিকেটারের সঙ্গে কথাবার্তা বলা যেটা তোমার কাছে খুব টাচি মোমেন্ট মনে হয়েছে, যে না এই প্লেয়ারটা শুধুমাত্র প্লেয়ার না, অ্যাজ এ হিউম্যান বিং অন্য টাইপের, এরকম কখনো মনে হয়েছে কারোর ক্ষেত্রে মনে হয়েছে? সেরকম অনেকেই আছে, অনেক তোমার এক-দুটো রোহিত শর্মা সেটা ভালো লেগেছে, ভালো ব্যবহারটা খুব ভালো। হ্যাঁ, বিরাট কোহলি তো উইকেট রাখেই না, আর দেখলে বলে দাদা স্যার क्या देगा सर, वो तो वो जो उसको भी जो मिलेगा हमको वही मिलेगा। যখন ক্যাপ্টেন ছিল তখন এখনও তাই। তো এরকম ধরো যেমন গৌতম গম্ভীর শুনেছি নাকি যখন খেলতো খুব বলতো স্পিন করা এ করা, এখন তো আমার আমার ভেরি ক্লোজেস্ট ছোটো ভাইয়ের মতো বলতে পারো, প্রায় আমার সঙ্গে কনভারসেশন হয়। ওই ইন্ডিয়া এমন কোনো ক্রিকেটার আছেন যারা যদি উইকেট নিয়ে মারাত্মক অভিযোগ করতো, সবসময় দেখা হলে তোমার সঙ্গে দেখা হলে অভিযোগ কোথায় যে উইকেট সাই নেই, এমন কোনো ক্রিকেটার যে খুব খুব আমার টিল নাও আমার টিম এখন উইকেট খারাপ হয়নি, আর প্রতিটা ম্যাচে ভালো খেলা হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে এবং মোস্ট অফ দ্য ম্যাচে ইন্ডিয়া জিতেছে। তাহলে আর খুঁতখুঁতে। আচ্ছা, আপনারা অনেকে জানেন কি যে মহেন্দ্র সিং ধোনি সুরজ মুখার্জির কোচিংয়ে খেলেছেন, আবার সুরজ মুখার্জি যখন কিউরেটার ছিলেন তখন মহেন্দ্র সিং ধোনি এখানে বিজয় হাজারে ট্রফি খেলে গিয়েছেন। ধোনি ক্যারেক্টারটাকে তুমি কিভাবে দেখো? অনেক ছোট থেকে দেখেছো, ধোনি থেকে দেখছি আমি, হ্যাঁ এখনো সে স্যারই বলে এবং অতখানি রেসপেক্ট করে। তা যখন ক্যাপ্টেন ছিল তখন উইকেটে এসে শুয়ে পড়ে দেখছে না বলে, না তুই তুমি কে কাটা এসব অ্যালাউড নেই। তো বলে স্যার স্যার সরি। এটা কোন ম্যাচে? ও যখন ক্যাপ্টেন ছিল ইন্ডিয়াটাকে কোন টেস্ট ম্যাচ না আচ্ছা কী ছিল, তো টেস্ট ম্যাচই ছিল। এটা কি ইন্ডিয়া ইংল্যান্ড না তারপরে? শ্রীলঙ্কা মনে হয়, ইন্ডিয়া শ্রীলঙ্কা। ওকে। তো वो तो उन्होंने सॉरी सर थोड़ा घास का उठे कटेगा, तो अनिल कुंबले ছিল कोच, नहीं यार घास नहीं उठेगा, वैसे थोड़ा सा भी नहीं उठेगा, तो मुझे ठीक है ধোনির আবদার ছিল, তার কোচ বা তার দাদা সুজন দাস সেটা রাখেননি। এইবারের IPL অভিযোগ এসছে এখনো পর্যন্ত বা কোনো রকম অনুরোধ এসছে? চিরকুট এসছে? চিরকুট আছে তো তোমার কাছে? না, আমি শুনেছি চিরকুট আছে, চিরকুটে লেখা থাকে এরকম ধরনের। চিরকুটে লেখা থাকে না, আর ওরা জানে কি বলে লাভ নেই, যেহেতু ভেঙ্কি ম্যাচ তখন বলেছিল আমার সঙ্গে চা খেলবে। শুধু তো চা খাওয়ার কথাবার্তা হবে না, নিশ্চয়ই তো হবে যে উইকেটটা কেমন ছিল, আমার সঙ্গে দুটো এশিয়ান দুটো বলেছিল। ও একটা ক্রিকেটের কথা বলে, ওর মেয়ে, 2 মেয়ে ছেলে বাড়িতে এ কি, আমার মেয়েরা কী করছে এই আলোচনা করে গেল। আচ্ছা, IPL এর কথা হলো, উইকেটের কথা হলো, একটা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখা যাচ্ছে গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে, যেহেতু তুমি ডোমেস্টিক ক্রিকেটটাও খুব ক্লোজলি মনিটর করো, এবার যেটা BCCI যেটা রুলসটা জারি করেছিল যে একটু স্পোর্টিং উইকেটে ডোমেস্টিক ক্রিকেট হবে যাতে পেস বোলাররা বাড়তি সুবিধা পায়, এটা করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ান টেস্ট টিমের প্লেয়াররা কিন্তু ভালো স্পিন খেলতে পারছে না, বা আমাদের কোনো ভেন্যুতে সেরকম স্পিনিং ফ্রেন্ডলি উইকেট নেই। এইটার কারণটা কি? এইটার ব্যাপারে কি BCCI কিছু ভাবছে? স্পিনিং ফ্রেন্ডলি উইকেট করলে তুমি কিন্তু ভালো ক্রিকেট দেখতে পাবে না। তোমার ভালো ক্রিকেট তুমি খেলাতে চাইছো, ভালো ক্রিকেট দেখতে চাইছো, ভালো ক্রিকেট তোমার স্পন্সরশিপ দেবে, তারপর তুমি বলবে আমাকে স্পিনিং দাও। এই স্পিনিং ফ্রেন্ডলি করতে গিয়ে তো নিউজিল্যান্ডের সঙ্গে 3-0 হয়ে গেল। তো তোমার তো এত ভালো ভালো স্পিনার, তোমার তো ওয়ার্ল্ডের বেস্ট স্পিনার তোমার কাছেই আছে, তাহলে ব্যাটসম্যানদের ব্যর্থতা তো, তাই তোমার স্পিনাররাই বা কী করবে? তোমার স্পিনার এগেন্সে 300 করেছে, তুমি তো 150 উঠে যাচ্ছে।
বারবার আইপিএলের প্রসঙ্গ চলে এসছে, একটা জিনিস দেখা গেছে, যখনই কোনো টিম ম্যাচ হারে, বিশেষ করে হোম টিম, আমি কেকেআরের নাম করেই বলছি, অতীতে প্রচুর প্লেয়ার কিন্তু কিউরেটারের ঘায়ে দোষ চাপিয়ে গিয়েছে যে উইকেটটা ভালো না, হ্যাঁ, নাম নিচ্ছি না, তারা কেউ এখন অনেকেই প্রাক্তন হয়ে গিয়েছেন। এই ট্রেন্ডটা কি বন্ধ হয়েছে? দেখো, যারা বলেছে তারা, আমিও নাম বলছি না, হ্যাঁ। আমিও জানি, হ্যাঁ, দুজন একজন কি দুজন আছে, দুজন বিশেষ করে, তারা অনেক টাকার প্লেয়ার। এখন এই বল এখান দিয়ে যাচ্ছে, বল ভালো হাইটে যাচ্ছে, ভালো পেছে যাচ্ছে, তুমি রান করতে পারবে না, তোমার মতন উইকেট দিতে হবে, তুমি রান করতে পারবে না, সেটা যদি কিউরেটার দোষ হয় তাহলে আমার দোষ। কিন্তু সে এইটা কেন গ্যামলিং করছে, যে সে কেন এইটা বলছে যে আমি এতগুলো করে টাকা নিচ্ছি, তার কাছে আমি কী প্রডিউস করছি, সেটা তুই 11 রান বুঝলাম, তুই উইকেট ঠিক তোর বদল হচ্ছে না, তুই বাইরে কী করছিস। কিন্তু সেই একটা যেই প্লেয়ার দুটো আছে তারা কোনো সিজনে রান করেনি, তাহলে ছেড়ে দিলে কেন এবার? ঠিক। আমরা শেষ দিকে চলে এসেছি এই সাক্ষাৎকারের। তোমার ভূমিকা যেমন বিশাল এই ইডেন গার্ডেন্সের উইকেটের জন্য, সেরকমভাবে তোমার টিমেরও কিন্তু দারুণ ভূমিকা। প্রচুর ম্যাচ আমরা দেখেছি, যেটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হোক বা অন্যান্য সময়ে মাঠ পরিচর্যা করা, উইকেট তৈরি করা, কোথাও গিয়ে মনে হয় না গ্রাউন্ডসম্যান বা ব্রাত্য, মানে সিএবি বা অন্যান্য রাজ্য ক্রিকেট সংস্থা যেরকমভাবে এনরিচড বা ইকোনমিক্যালি বা কিউরেটারকে যে প্রাধান্যটা দেওয়া হয়, কিউরেটারের টিমকে সেই প্রাধান্যটা দেওয়া হয় না, বা তাদের একটু সাইড লাইন করে রাখা হয়, এটা মনে হয় না? বা তোমার কোনো উদ্যোগ, তুমি কখনো উদ্যোগ নেবে? এখানে কি জানো, আমি এসেই প্রথম যেটা করেছিলাম এদের পার্মানেন্ট করা, ওটা ভারতবর্ষের খুব কম স্টেটে আছে গ্রাউন্ডসম্যান পার্মানেন্ট, হ্যাঁ। এবং তারপরে আমরা যে 4-5টা প্রাইজ পেয়েছি, তাদের থেকে এখন সেইখান থেকে আমাদের এই বেস্ট কিউরেটার অ্যাওয়ার্ড যেটা তুমি পেলে, বেস্ট গ্রাউন্ড এসব পেয়েছি আমরা 3-4 বার। তো ওখান থেকে অনেকগুলো টাকা করে পায়, এবং সিএবিকে ধন্যবাদ, যে টাকাটা 60-70% মাঠে দিয়েছি। ভেরি গুড। এবং তোমার মানিরা, গ্রাউন্ডসম্যানেরা, ইভেন বা যাদবপুর বা আমাদের যেসব মাঠ আছে বড়, মানে নিজস্ব মাঠ, তাদের মানিরা এই ধরো আমার ট্রেনিংয়ে কম করে একজন 5-6 লাখ টাকা করে তো ইনসেন্টিভ পেয়েছে। তারপর সিইবি একটা কাজ করে, বোনাস দেয়, এবং প্রতি ইন্টারন্যাশনাল ম্যাচ আইপিএলের পর বোনাস দেয়, তাতে একটা ভালো পয়সা পায়। এবং এখন পে স্কেলটা একটু আরেকটু ভালো, বাট খারাপও পায় না। প্লাস আরেকটা সিইবি, দেখো সিইবি প্রচুর করে, এর সম্বন্ধে নো ডাউট। তুমি এই যে খেলা হচ্ছে, এই খেলা হবে, এই 60-70টা করে বাইরের ছেলে আসে, প্লাস আমাদের 30-35টা ছেলে থাকে। এই ছেলেগুলোকে সকাল থেকে বিকেল অবধি খাওয়া দাওয়া থাকার সমস্ত দায়িত্ব সিইবি নেয়। আবার তারপর তোমার কাছে মানে আগের বার মানে আজ থেকে 5 বছর 6 বছর বা 7 বছর আগে যে পরিস্থিতি ছিল, সেখান থেকে অনেকটা উন্নতি হয়েছে। আসার পর থেকে করেছি আমি পার্মানেন্ট, আসার পরেই তো পার্মানেন্ট করলাম। হ্যাঁ, পার্মানেন্ট হওয়াটা তো জরুরি, কারণ তারা করলাম, ওদের মেডিক্লেম করালাম। অনেকটাই দেখুন দর্শক বন্ধুরা, যারা আপনারা বাংলা ক্রিকেটকে ফলো করেন, যারা অনেকেরই একটা অভিযোগ ছিল যে ইডেন গার্ডেন্সের মালিরা কিন্তু প্রাপ্ত, কিন্তু সুজন মুখার্জির দাবি যে সিএবি এবং সুজন মুখার্জির টেনিয়রে অনেকটাই মালিদের উন্নতি হয়েছে। এবং সুজনদার দাবি আরও যে অন্তত 200 রান প্রত্যেক ম্যাচে উঠবেই। এবার যদি কোনো টিম যদি ব্যাটিং ভঙ্গুর হয়, তাহলে তো কিছু করার নেই, তাহলে বোলারদের জয়জয়কার হবে। তো এই এতক্ষণ কথা বলছিলাম সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে, একসময় সিএবি সেক্রেটারি ছিলেন, এখন কিউরেটার, এবং দক্ষতার সঙ্গে কাজ করছেন। আশা করি এই সাক্ষাৎকারটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাক্ষাৎকারটি নিজেদের এবং নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন, লাইক করুন। এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।